বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন ন্যায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ একটা ভীষণ ইন্টারেস্টিং আমার দৃঢ় বিশ্বাস এখনো পর্যন্ত যত বড় ইউটিউবারই হন না কেন কেউ এই বিষয়ের উপরে কিন্তু ভিডিও করেনি। ঠিক আছে, কেউ এই বিষয়ের উপর ভিডিও করেনি। কেন আমি এই বিষয়ের উপর ভিডিও করছি, আজ স্কুল থেকে আসতে আসতে মানে ফোনে যখন কথা হচ্ছিল হঠাৎ একটা মানে আমার বুকে যন্ত্রণা খেলে গেল, আমি যার জন্য প্রস্তুত ছিলাম না, অথচ সেটাকেই মেনে নিতে হলো। সুতরাং আমি মনে হলো তাহলে কি দিয়ে সেই জিনিসটার সেই যন্ত্রণাকে লাঘব করা যেতে পারে। তখন আমার মনে হলো সেই আমাদের বৈষ্ণব পদাবলী একটা কথার মতন যে মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, অর্থাৎ তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো তাই বলে তোমাকে ভালোবাসা দেবো না, এটা হতে পারে না, হতে পারে না। তাই আমার মনে হলো সেই যন্ত্রণাকে ভালোবাসা দিয়ে কিভাবে রিটার্ন করা যায়, সেটা এই ভালোবাসাটা চিরন্তন সারা জীবন রয়ে যাবে। সেই কারণে কিন্তু আজ তার মঙ্গলের জন্য আমার যন্ত্রণাকে লাঘব করতে, তার কাছে মঙ্গলের বার্তা পৌঁছে দিতে আজ যে ক্লাসটা হাজির করেছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস। ঠিক আছে, এই বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস মানে কি, অর্থাৎ আমরা বাংলা সাহিত্যে যেসব উপন্যাস পড়েছি এদের মধ্যে ত্রয়ী উপন্যাসের রচয়িতাকে এবং সেই ত্রয়ী উপন্যাসগুলো কি কি সবকটা দুটো কিন্তু একসঙ্গে কিন্তু শিখবো। এই যে বললাম বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস, এই ত্রয়ী উপন্যাস কিন্তু বন্ধু আমরা সাধারণত বুঝি না, নামটা শুনেছি ত্রয়ী, যে বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস। তাহলে এই ত্রয়ী উপন্যাসটা কি সেটা আগে একটু তোমাদের বোঝাই। তাহলে কে প্রথম ত্রয়ী উপন্যাস লিখেছে সেটা বোঝাই, এবং আরো কয়েকজন বাংলা সাহিত্যে যারা নাম করা প্রতিযশা আছেন তাদের ত্রয়ী উপন্যাস কি কি সেটা শেখাবো। কারণ টোটালটা এটা কিন্তু এসএসসি লক্ষ্য হলো যে কোনো ক্লাসে কিন্তু যে কোনো ভাবে কাজে লাগতে পারে, বা সাহিত্যের ইতিহাসে কিন্তু জানাটা একান্ত প্রয়োজন। একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস, ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ওই যন্ত্রণাকে লাঘব করার জন্য, যন্ত্রণাটা যত বেশি তার ফিডব্যাকটাও তো বহিঃপ্রকাশ তো বেশি হওয়া উচিত, এই জন্য ভালো ক্লাসের মধ্যে দিয়ে সেই বহিঃপ্রকাশটা করতে চাইছি। দেখো ত্রয়ী, এই ত্রয়ী কথাটার মানে কি বলতো, এই যে ত্রয়ী কথাটা মানে হচ্ছে তিন। ঠিক আছে, তাই ত্রয়ী উপন্যাস মানে তিনটে উপন্যাস, মানে তিনটে উপন্যাসের বিষয় কি আসলে ত্রয়ী উপন্যাস আমরা তাকে বলবো একটা উপন্যাসের কাহিনী যেখানে শেষ হয়েছে, পরবর্তীকালে কোনো উপন্যাসের কাহিনী যদি সেখান থেকে শুরু হয়, আবার দ্বিতীয়টা যেখানে শেষ হলো তারপরে কাহিনী যদি সেখান থেকে শুরু হয়, বা প্রথম থেকে শেষটার পর্যন্ত কাহিনীর যদি একটা লিঙ্ক আপ থাকে, বা চরিত্রগত বা কাহিনীগত একটা যদি মিল থাকে, তখন তিনটে উপন্যাসকে একসঙ্গে বলা হবে কিন্তু ত্রয়ী উপন্যাস। ক্লিয়ার বন্ধু? অর্থাৎ প্রথম উপন্যাসের বিষয়ের সঙ্গে তৃতীয় উপন্যাসের বিষয়গত মিল, ক্যারেক্টারগত মিল, একটা ঐক্য, ইউনিটিগত ঐক্য, মানে ঔপন্যাসিকের একটা ভাব দর্শনজনিত একটা ঐক্য, এই তিনটে যদি আমরা একসঙ্গে তিনটে উপন্যাসের মধ্যে যদি একসঙ্গে খুঁজে পাই, তখন তাকে বলা হবে কিন্তু ত্রয়ী উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম যিনি ত্রয়ী উপন্যাস লিখেছিলেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি বললাম, যে বাংলা সাহিত্যে প্রথম যিনি ত্রয়ী উপন্যাস লিখেছিলেন তিনি হচ্ছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বোঝা গেল বন্ধু, বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী উপন্যাসের রচয়িতা। তিনি কি লিখেছিলেন তিনি প্রথমে লিখেছিলেন আনন্দমঠ, তারপর লিখেছিলেন দেবী চৌধুরী, তারপর লিখেছিলেন কিন্তু সীতারাম। এবারে এই যে আনন্দমঠ উপন্যাসের কাহিনী যেখানে শেষ, দেবী চৌধুরী যেন তারপর থেকেই শুরু, সীতারাম যেন তার একটা হচ্ছে পরিসমাপ্তি। অর্থাৎ তিনটে উপন্যাসের মধ্যে কাহিনীগত, ভাবগত, ক্যারেক্টারগত একটা কিন্তু ঐক্য কিন্তু রয়েছে। এই তিনটে উপন্যাসের মধ্যে একই জিনিসের ঐক্য রয়েছে বা মিল রয়েছে, এই জন্য তিনটে উপন্যাসকে একসঙ্গে বলা হচ্ছে কিন্তু ত্রয়ী উপন্যাস। বোঝা গেল, বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী উপন্যাসের রচয়িতা। তারপরে আশাপূর্ণা দেবী, ইনি মহিলা উপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী উপন্যাস লিখেছেন। মহিলা উপন্যাসিক, পুরুষের দিক থেকে বঙ্কিমচন্দ্র প্রথম, বা নারী পুরুষ উভয় দিক থেকে বঙ্কিমচন্দ্র প্রথম, এবং মেয়েদের মধ্যে আশাপূর্ণা দেবী প্রথম কিন্তু ত্রয়ী উপন্যাস কিন্তু লিখছেন। তিনি কি লিখছেন, তিনি প্রথমে লিখছেন প্রথম প্রতিশ্রুতি, তারপর হচ্ছে সুবর্ণলতা, তারপর হচ্ছে বকুল কথা। এই তিনটেকে, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, তিনটেকে একসঙ্গে বলা হচ্ছে কিন্তু ত্রয়ী উপন্যাস। খুবই জনপ্রিয় প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা বিভৎস জনপ্রিয়, বিভিন্ন ইউনিভার্সিটি হয় গ্রাজুয়েশন আর মাস্টার ডিগ্রিতে কিন্তু পড়ানো হয়ে থাকে এই ত্রয়ী উপন্যাসের যে কোনো একটাকে কিন্তু। ফলে মহিলা উপন্যাসিক হিসেবে আশাপূর্ণা দেবী প্রথম কিন্তু ত্রয়ী উপন্যাস লিখছেন। তারপরে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যাকে প্রকৃতি প্রেমিক হিসাবে আমরা বলি, খুবই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার ত্রয়ী উপন্যাস। দেখো, পথের পাঁচালী, অপু দুর্গের কাহিনী যেখানে শুরু হচ্ছে, তারপর হচ্ছে অপরাজিতের কাহিনী শুরু হচ্ছে, তারপর হচ্ছে অপুর সংসারের কাহিনী কিন্তু শুরু হচ্ছে, বা পথের পাঁচালীর শুরু থেকে অপুর সংসারে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। অর্থাৎ পথের পাঁচালী, অপু দুর্গার যেখানে পথ চলা শুরু, সেই অপুর পথ চলা কিন্তু শেষ হচ্ছে কিন্তু আমার অপুর সংসারে কিন্তু গিয়ে।
বোঝা গেল বন্ধু? তাহলে দেখো এই যে পথের পাঁচালীর কাহিনী আমরা সবাই জানি, অপু দুর্গার কাহিনী। তারপরে দুর্গা একটা সময় মারা যায়, অপু সেখানে বড় হতে থাকে। তাহলে সেই অপু কোথায়, অপুর সংসারে কিন্তু তখন একটা পূর্ণবয়স্ক বাচ্চা অপুকে কিন্তু একটা পূর্ণবয়স্ক অপুকে দেখি আমরা দেখতে পারি। এই যে পথের পাঁচালী, এই অপরাজিত, এই অপুর সংসার, এই তিনটে উপন্যাসের মধ্যে কাহিনীগত, ক্যারেক্টারগত, ভাবগত, ঔপন্যাসিকের দর্শনগত কিন্তু একটা মিল রয়েছে। এই কারণে কিন্তু এই তিনটেকে বলা হচ্ছে কিন্তু আমাদের ত্রয়ী উপন্যাস। তাহলে ত্রয়ী উপন্যাস হতে হলে একই লেখকের লেখা হতে হবে, ক্লিয়ার? ত্রয়ী উপন্যাস হতে হলে তিনটি উপন্যাসের মধ্যে কাহিনীগত একটা কিন্তু ঐক্য বা মিল কিন্তু থাকতে হবে। বোঝা গেল বন্ধু? তার মানে এই নয় ত্রয়ী উপন্যাস নিতে হলে যে মানে একই সালে প্রকাশ পেতে হবে, হ্যাঁ, তাদের সালটা আলাদা হলে হবে না, ও যেখানে মানে যে সালে শেষ করছে তারপর থেকে সেটা না, এটা কোনো বিষয় না। ভাবটা, বিষয়বস্তুটা, ভাবনা আছে। সিনেমার বলে না পার্ট 1 পার্ট 2, যেমন ত্রিনাম সিনেমা যখন বেরিয়েছিল এত মন কেড়েছিল মানুষের, ট্র্যাজেডি সিনেমা বলে সবাই ভেবেছিল ত্রিনামের বুঝি পার্ট 2 বেরোবে। যে অনেক সিনেমার পার্ট 1 পার্ট 2 হয়, ঠিক তেমন এরকম হচ্ছে এটা যেন পার্ট 1 আনন্দমঠ, পার্ট 2 দেবী চৌধুরানী, পার্ট 3 সীতারাম, পার্ট 1 প্রথম প্রতিশ্রুতি, পার্ট 2 সুবর্ণলতা, পার্ট 3 বকুলকথা, পার্ট 1 পথের পাঁচালী, পার্ট 2 অপরাজিত, পার্ট 3 হচ্ছে কিন্তু অপুর সংসার। ক্লিয়ার বন্ধু? তারপর দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরেকজন বিখ্যাত ঔপন্যাসিক। এই তারাশঙ্কর রাঢ়বঙ্গের বিখ্যাত। এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম তিনটেকে একসঙ্গে বলা হচ্ছে কিন্তু তার ত্রয়ী উপন্যাস। তাহলে ধাত্রীদেবতা যেখানে শেষ করছেন, গণদেবতা সেখান থেকে শুরু করছেন, গণদেবতা যেখানে শেষ করছেন, পঞ্চগ্রাম সেখান থেকে শুরু করছেন। তাহলে ধাত্রীদেবতাই যার শেষ মানে শুরু, পঞ্চগ্রামে কিন্তু তার গিয়ে কিন্তু শেষ। এই যে তারাশঙ্করের এই তিনটি উপন্যাসের মধ্যে রাঢ়বঙ্গের, বীরভূমের রাঢ়বঙ্গের একটা ভাবাদর্শ, একটা কাহিনীগত ইউনিটি, একটা দর্শন কিন্তু ফুটে উঠেছে। এই কারণে কিন্তু ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রামকে একসঙ্গে তারাশঙ্করে কিন্তু ত্রয়ী উপন্যাস বলা হয়। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো সুনীল গঙ্গোপাধ্যায় আরেকজন বিখ্যাত আধুনিক যুগের লেখক। সেই সময় পূর্ব পশ্চিম প্রথম আলো। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় কি সেই সময়, পূর্ব পশ্চিম, প্রথম আলো, এই তিনটেকে বলা হচ্ছে কিন্তু ত্রয়ী উপন্যাস। তারপরে সমরেশ মজুমদার, তার উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। তাহলে সমরেশ মজুমদারের উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, এই তিনটেকে বলা হচ্ছে কিন্তু ত্রয়ী উপন্যাস। তবে বিমলকর হচ্ছে ছোট ঘর, ছোট মন, খোলা জানালা, এই তিনটেকে অর্থাৎ ছোট ঘর, ছোট মন, খোলা জানালা, এই তিনটেকে একসঙ্গে বলে ত্রয়ী উপন্যাস, যেটা পরবর্তীকালে দেয়াল নামে কিন্তু একত্রে কিন্তু বেরিয়েছিল। বোঝা গেল বন্ধু? বিমল মিত্রের সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, অর্থাৎ বিমল মিত্রের সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, এই তিনটেকে একসঙ্গে বলা হচ্ছে কিন্তু ত্রয়ী উপন্যাস। এটা খুব চাকরির পরীক্ষায় দেয়, কম্পিটিশন পরীক্ষায়, যে বিমল মিত্রের এই সাহেব বিবি গোলাম কার লেখা, তখন বিমল মিত্র। বা এই যে তোমাকে কিভাবে প্রশ্ন দিতে পারে, যে বললো যে সমরেশ মজুমদারের ত্রয়ী উপন্যাস কোনটা, তখন তোমাকে বলতে হবে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। বা তোমাকে বলতে পারে সুনীল গঙ্গোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনটা, তখন